এর কি কারণ থাকতে পারে যে আমেরিকা পৃথিবীর সবথেকে বড় অয়েল প্রডিউসার হওয়ার পরেও নিজেদের তেল তারা চাইলেও ব্যবহার করতে পারবে না? এটা অনেকটা তেমনই যেমন একজন কৃষক নিজের জমিতেই ফসল উৎপাদন করে, আবার সেই ফসল ইউজ করতে গেলেই তাকে আরেকজনের সামনে হাতজোড় করতে হয়। আমরা আসলে যে পৃথিবীতে বাস করি, এখানে সামনে যা দেখা যায় আর পেছনের বাস্তবতা সবসময় ভিন্নই হয়। একইভাবে চীন থেকে প্রতি বছর লাখ লাখ কন্টেইনার আমেরিকাতে যায়, কিন্তু সেগুলোকে আমেরিকা কেন ময়লার স্তূপে ফেলে দেয়? আর এই সব কিছুর মাঝখান থেকে ইরান বোয়িং 777 বিমান কিভাবে স্মাগলিং করে গোটা পৃথিবীর সামনে দিয়ে? তো চলুন আজকের এপিসোডে এসবই জানা যাক। পৃথিবীর সমুদ্রপথে লাখ লাখ জাহাজ চলছে, আর সেই সব জাহাজের কাঁধে করেই টিকে আছে আমাদের সভ্যতার অর্থনীতির 90%। মুহূর্তেই হাজার হাজার কন্টেইনারবাহী জাহাজ বিশাল সাগর পাড়ি দিচ্ছে, আর প্রতিটা জাহাজের উপরে রয়েছে হাজার হাজার লোহার বাক্স। আপনি যে পোশাক পরেন, যে মোবাইল হাতে নিয়েছেন, সেগুলো কখনো না কখনো এই বক্সের ভেতরে ছিল। হ্যাঁ, দূর থেকে মনে হয় কন্টেইনারে করে মাল আসবে, খালি কন্টেইনার ফিরে যাবে, সবকিছু যেন একদম পরিকল্পনা মাফিক। কিন্তু বাস্তবে এই প্রবাহে এমন এক অসামঞ্জস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে, যেন গত কয়েক দশকে পুরো পৃথিবীর কারখানা হয়ে উঠেছে। তাদের বিপুল পরিমাণ রপ্তানি আর সীমিত আমদানি মিলে তৈরি হয়েছে বিশাল এক বাণিজ্য সাম্রাজ্য। তো এই কন্টেইনারের স্তূপ যখন ইউরোপ বা আমেরিকার বন্দরে পৌঁছায়, তখনই শুরু হয় সমস্যার আসল মঞ্চ। ইউরোপের গোটা দেশ মিলিয়ে ব্যবসার লাভ চীনের তুলনায় খুবই অল্প, আর আমেরিকার ক্ষেত্রে ছবিটা আরও ভিন্ন। বিশ্বের সবচাইতে বড় ভোক্তা এই দেশটা আমদানি করে অনেক, কিন্তু রপ্তানি খুবই কম করে। ফলে চীন থেকে যত কন্টেইনার আসে তার মধ্যে 40% কন্টেইনার পণ্য ভরে নিয়ে আবার ফিরে যায়। কিন্তু তাহলে বাকি 60%-এর গন্তব্য কোথায়? এমন না যে সব কন্টেইনারই খালি অবস্থায় ফিরে যায়, কারণ খালি কন্টেইনার পাঠানো মানে অতিরিক্ত খরচ। প্রত্যেকটা খালি ডিব্বা চীনে ফেরত পাঠাতে প্রায় $3000 লাগে, এবং সেটা জাহাজের মূল্যবান জায়গাও দখল করে রাখে। অথচ একটা পরিপূর্ণ কন্টেইনার থেকে $1,00,000 আয় হতে পারত। এমনকি চীন নিজ দেশে নতুন কন্টেইনারও তৈরি করে ফেলতে পারে মাত্র $2000-এ। তাই পুরনো বক্স ফেরত পাঠানোরও কোনো প্রয়োজন অনুভব করে না তারা। ফলাফল, প্রতি বছর অনেক নতুন কন্টেইনার তৈরি হয়, অথচ পুরনো দেশের বন্দরে এবং শহরের আশপাশে জংধরা অবস্থায় সেগুলো পড়ে থাকে। কেউ কেউ সেগুলো কিনে নিয়ে সস্তা গুদাম আর ছোট ছোট বাড়ি বানায়, কেউ বা গলিয়ে সেগুলো থেকে ইস্পাত বের করে, কিন্তু সেগুলোর বিশাল একটা অংশ আনইউজডই থেকে যায়। এসব লোহার জংধরা পাহাড় যেন বিশ্ব বাণিজ্যের অসামঞ্জস্যতার এক নিঃশব্দ স্বাক্ষর। এই বৈশ্বিক বাণিজ্যের অন্য প্রান্তে রয়েছে আমেরিকার তেলের রহস্য। দেশটা আজ বিশ্বের সবচাইতে বেশি তেল নিজেরা উত্তোলন করে, কিন্তু এদের নিজস্ব তেল তারা পুরোপুরি ব্যবহার করতে পারে না। প্রথম কারণ তেলের প্রকৃতি। আমেরিকার মাটি থেকে যে তেল বের করা হয় সেটা হালকা এবং পাতলা। যাই হোক, চীন যেন গত কয়েক দশকে পুরো পৃথিবীর কারখানা হয়ে উঠেছে। তাদের বিপুল পরিমাণ রপ্তানি আর সীমিত আমদানি মিলে তৈরি হয়েছে বিশাল এক বাণিজ্য সাম্রাজ্য। তো এই কন্টেইনারের স্তূপ যখন ইউরোপ বা আমেরিকার বন্দরে পৌঁছায়, তখনই শুরু হয় সমস্যার আসল মঞ্চ। ইউরোপের গোটা দেশ মিলিয়ে ব্যবসার লাভ চীনের তুলনায় খুবই অল্প, আর আমেরিকার ক্ষেত্রে ছবিটা আরও ভিন্ন। বিশ্বের সবচাইতে বড় ভোক্তা এই দেশটা আমদানি করে অনেক, কিন্তু রপ্তানি খুবই কম করে। ফলে চীন থেকে যত কন্টেইনার আসে তার মধ্যে 40% কন্টেইনার পণ্য ভরে নিয়ে আবার ফিরে যায়, কিন্তু তাহলে বাকি 60%-এর গন্তব্য কোথায়? এমন না যে সব কন্টেইনারই খালি অবস্থায় ফিরে যায়, কারণ খালি কন্টেইনার পাঠানো মানে অতিরিক্ত খরচ। প্রত্যেকটা খালি ডিব্বা চীনে ফেরত পাঠাতে প্রায় $3000 লাগে, এবং সেটা জাহাজের মূল্যবান জায়গাও দখল করে রাখে। অথচ একটা পরিপূর্ণ কন্টেইনার থেকে $1,00,000 আয় হতে পারত। এমনকি চীন নিজ দেশে নতুন কন্টেইনারও তৈরি করে ফেলতে পারে মাত্র $2000-এ। তাই পুরনো বক্স ফেরত পাঠানোরও কোনো প্রয়োজন অনুভব করে না তারা। ফলাফল, প্রতি বছর অনেক নতুন কন্টেইনার তৈরি হয়, অথচ পুরনো দেশের বন্দরে এবং শহরের আশপাশে জংধরা অবস্থায় সেগুলো পড়ে থাকে। কেউ কেউ সেগুলো কিনে নিয়ে সস্তা গুদাম আর ছোট ছোট বাড়ি বানায়, কেউ বা গলিয়ে সেগুলো থেকে ইস্পাত বের করে, কিন্তু সেগুলোর বিশাল একটা অংশ আনইউজডই থেকে যায়। এসব লোহার জংধরা পাহাড় যেন বিশ্ব বাণিজ্যের অসামঞ্জস্যতার এক নিঃশব্দ স্বাক্ষর। এই বৈশ্বিক বাণিজ্যের অন্য প্রান্তে রয়েছে আমেরিকার তেলের রহস্য। দেশটা আজ বিশ্ব